মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোর দিকে তাকিয়ে নাইলা নিজের মুঠি শক্ত করল। জর্ডিন পাশেই দাঁড়িয়ে ছিল, তার মুখে এক বিজয়ীর হাসি। সে নাইলার ভেঙে পড়া চেহারা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কি হলো, ভয় পেয়েছ নাকি? জর্ডিন কৃত্রিম উদ্বেগ নিয়ে বলল। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি তো স্রেফ এক আহ্লাদী গৃহবধূ। এর আগে নিশ্চয়ই তোমাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি। নাইলা একটি দীর্ঘশ্বাস নিয়ে জর্ডিনের চোখের দিকে তাকাল। তোমার নাটক শেষ হয়েছে? জর্ডিন স্তব্ধ হয়ে গেল। সে আশা করেনি যে নাইলা এত শান্ত থাকবে। মুহূর্তের জন্য তার হাসি ফিকে হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। যেহেতু এখন আমরা দুজনেই এখানে একা, আমার মনে হয় তোমার সাথে কিছু বিষয় পরিষ্কার করা দরকার। ক্লার্ক আর আমি খুব সুখে আছি, আর খুব শিগগিরই আমাদের এক সন্তান আসতে চলেছে। নাইলার মনে হলো তার বুকটা ধক করে উঠল। জর্ডিন খুব উদ্দেশ্যমূলকভাবে তার পেটে হাত বুলাল। তার চোখে মুখে ছিল অহংকার। তুমি জানো, ক্লার্ক বলেছে যে আমি তোমার চেয়ে অনেক বেশি তরুণী আর সুন্দরী, আর আমি ওকে বাবা হওয়ার সুখ দিতে পারি। ও শুধু সামার গ্রুপের শেয়ার বাজারের দরের কথা ভেবে তোমার সাথে বিচ্ছেদ করেনি, কারণ ব্যবসায়িক মহলে তোমাদের বিয়ের খুব নামডাক। কিন্তু আসল সত্য হল, ও শুধু আমাকেই চায়। জর্ডিন আরও উত্তেজিত হয়ে বলতে লাগল, ও বলেছে গত 2 বছরে তুমি মা হতে পারোনি, তার মানে নিশ্চয়ই তোমার শরীরে কোনো সমস্যা আছে। কিন্তু আমি সাথে সাথে প্রেগন্যান্ট হয়ে গেলাম। এ থেকে কি বোঝায়? এটাই বোঝায় যে ও আমাকে বেশি ভালোবাসে আর ওর শরীর শুধু আমাকেই খোঁজে। নাইলার বন্ধাত্ব নিয়ে কথা বলাটাই ছিল তার ধৈর্যের শেষ সীমা। 31 থাপ্পড়। স্টোরেজ রুমের নিস্তব্ধতা চিরে থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনি হল। জর্ডিন তার ফুলে যাওয়া গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে নাইলার দিকে তাকিয়ে রইল। তুমি আমাকে মারার সাহস পেলে কোত্থেকে? রাগে জর্ডিন কাঁপতে লাগল। ক্লার্ক যদি জানতে পারে তবে ও যে তোমার সাথে কি করবে, তা ভেবে ভয় লাগছে না? নাইলা বিদ্রূপের হাসি হাসল, তারপর তার ফোন বের করল। ঠিক জর্ডিনের সামনেই সে ক্লার্ককে ব্ল্যাকলিস্ট থেকে সরিয়ে দিল এবং তাকে কল করল। এক রিং হতেই ফোন রিসিভ হল। ক্লার্কের উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। নাইলা, তুমি শেষ পর্যন্ত আমার ফোন ধরলে? আমি জানতাম তুমি আমাকে এখনও ভালোবাসো। চলো আমরা সব কথা বলে মিটিয়ে ফেলি। আমি সব ব্যাখ্যা করতে পারব। ক্লার্কের এই আকুতি দেখে নাইলার ঘেন্না হল। লোকটা এখনও ভাবছে মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে রাখা যাবে। পার্ক ফার্মাসিউটিক্যালসে এখনই এসো আর তোমার এই রক্ষিতাকে এখান থেকে নিয়ে যাও। নাইলা তার কথা থামিয়ে দিয়ে বলল। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা। ফোনের ওপাশে পিনপতন নীরবতা নেমে এল। ফোনের ওপার থেকেও তার আতঙ্ক টের পাওয়া যাচ্ছিল। কয়েক সেকেন্ড পর ক্লার্কের আর্তনাদ শোনা গেল। নাইলা, আমার কথা শোনো। জর্ডিন, ওর তোমার কাছে যাওয়া একদম ঠিক হয়নি। আমি এখনই আসছি। আমি সব সামলে নেব। তুমি নিজের কোনো ক্ষতি করো না। 20 মিনিট। আমি মাত্র 20 মিনিট অপেক্ষা করব, বলেই নাইলা ফোন কেটে দিল। ফোন রাখার পর জর্ডিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার সমস্ত আত্মবিশ্বাস ধুলোয় মিশে গেল। সে বুঝতে পারল ক্লার্ক তাকে জেতানোর জন্য নাইলাকে ছাড়বে না, বরং নাইলার রাগ শান্ত করতে তাকেই বিসর্জন দেবে। না, এটা হতে পারে না। ক্লার্ক আমাকে ছেড়ে দেবে না। আমি ওর সন্তানের মা হতে চলেছি। জর্ডিন পাগলের মতো মাথা নাড়তে লাগল। তার চোখের সেই দম্ভের জায়গায় এখন চরম আতঙ্ক বাসা বেঁধেছে। সন্তান? নাইলা তাচ্ছিল্যের হাসি হাসল। তুমি কি মনে করো যে লোক নিজের স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে কোনোদিন তার রক্ষিতার সন্তানের দায়িত্ব নেবে? জর্ডিন মেঝেতে ভেঙে পড়ল। তার ক্লার্কের সেই রুক্ষ কথা আর গর্ভপাত করার নির্দেশের কথা মনে পড়ে গেল। এক অজানা ভয়ে তার বুক কেঁপে উঠল। নাইলা জর্ডিনকে অজ্ঞাত করে নিজের ব্যাগ নিয়ে ল্যাব থেকে বেরিয়ে গেল। ক্লার্কই এখন তার তৈরি করা এই জঞ্জাল পরিষ্কার করুক। রাত 10টায় নাইলা ক্লান্ত শরীরে তার অ্যাপার্টমেন্টে ফিরল। শরীরের প্রতিটি হাড় ব্যথায় টনটন করছিল। সারা দিন পরিষ্কার করার ফলে তার হাতের তালু তখনও লাল হয়েছিল। সে সোফায় বসে অফিস থেকে আনা টেকনিক্যাল ডকুমেন্টগুলো ছড়িয়ে রাখল। সে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিল। আর&ডি এই বিষয়গুলো বেশ জটিল এবং বোঝার জন্য গভীর বিশ্লেষণের প্রয়োজন। প্রচণ্ড ক্লান্তি সত্ত্বেও সে নিজেকে পড়তে বাধ্য করল। এই চাকরিতে তাকে নিজেকে প্রমাণ করতেই হবে। পড়তে পড়তে একসময় অক্ষরগুলো ঝাপসা হয়ে এল। চোখের পাতা ভারী হয়ে এল। তার কিছু বুঝে ওঠার আগেই সে কফি টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল।
তন্দ্রার ঘোরে সে অনুভব করল কেউ তাকে শক্ত দুহাতে পাজাকোলা করে তুলল। তাকে আলতো করে বিছানায় শুইয়ে দেওয়া হল। এক অতি পরিচিত পুরুষের পারফিউমের গন্ধে তার ঘুম ভেঙে গেল। ক্লার্ক, নাইলা ধরফর করে উঠে বসল। তুমি ভেতরে ঢুকলে কি করে? ক্লার্ক বিছানার পাশে দাঁড়িয়েছিল। তার মুখ ছিল শ্রান্ত, চোখ লাল। তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। তার স্যুট কুঁচকে গিয়েছিল আর চুল ছিল অবিন্যস্ত। আমার কাছে চাবি আছে, ক্লার্ক খুব নিচু স্বরে বলল। সে যতটা সম্ভব নরম হওয়ার চেষ্টা করছিল। নাইলা, তুমি সোফায় ঘুমিয়ে পড়েছিলে, আমার ভয় হচ্ছিল তোমার ঠান্ডা লেগে যাবে। ক্লার্কের এই বিধ্বস্ত চেহারা দেখে আগের নাইলা হয়তো গলে যেত। কিন্তু এখন সে অবিচল। সে ভালো করেই জানে ক্লার্ক কেন এত হন্যে হয়ে ফিরে এসেছে। সে শুধু ভয় পাচ্ছে নাইলা জর্ডিনের প্রেগন্যান্সির কথা ফাঁস করে দেয়। সে সামার গ্রুপের সম্মানের চিন্তায় অস্থির। ক্লার্ক, তোমার এই ভণ্ডামি কি এখনও শেষ হয়নি? নাইলা সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিল। আমি এখনই পুলিশ ডাকছি। তোমার বিরুদ্ধে অনধিকার প্রবেশের মামলা করব। নাইলা পুলিশ ডাকার ব্যাপারে সিরিয়াস দেখে ক্লার্ক তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে একপাশে ছুঁড়ে দিল। তার মুখে এক যন্ত্রণার ছাপ ফুটে উঠল। নাইলা, তুমি কি আমাকে সত্যিই এত ঘৃণা করো? আমরা একে অপরকে কত ভালোবাসতাম, তোমার কি সেসবের কিছুই মনে নেই? ফোন কাড়াকাড়ির সময় নাইলার জামার টপের কলারটা একটু আলগা হয়ে গিয়েছিল। এতে তার গলার হার আর বুকের ওপরের অংশ খানিকটা অনাবৃত হয়ে পড়ল। ক্লার্কের দৃষ্টি সেদিকে আটকে গেল। তার চোখ গাঢ় হয়ে এল এবং নিঃশ্বাসের গতি বেড়ে গেল। নাইলা তার চোখের পরিবর্তন লক্ষ্য করল। এক প্রচণ্ড আতঙ্ক তাকে গ্রাস করল। সে নিজেকে ঢাকার চেষ্টা করল, কিন্তু ক্লার্ক ততক্ষণে খুব কাছে চলে এসেছে। সে মাথা নিচু করে নাইলার কলারবনে চুম্বন করল। তার হাত অস্থির হয়ে উঠল। নাইলা, চলো আমরা একটা বাচ্চা নিই। আমি আমাদের নিজেদের একটা সন্তান চাই। নাইলা ক্লার্কের লাল হয়ে থাকা চোখের দিকে তাকালো। এক পরিচিত অসহায়ত্ব তাকে মুহূর্তের জন্য বিভ্রান্ত করে দিল। সে ক্লার্কের এই চেহারা অসংখ্যবার দেখেছে। কোনো ভুল করার পর ক্লার্ক সবসময় এরকম এক করুণ ভাব ধরত। নাইলার মন এক মুহূর্তের জন্য নরম হল। তাদের একসাথে কাটানো ভালো দিনগুলো আর তার মায়াবী সব প্রতিশ্রুতির কথা নাইলার মনে পড়ল। কিন্তু দ্রুতই নাইলা বাস্তবে ফিরে এল। তার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটি আর সেই আগের ক্লার্ক নেই। পরকীয়া, বিশ্বাসঘাতকতা আর তার রক্ষিতাকে অন্তঃসত্ত্বা করা, এই সব কিছুই ক্ষমার অযোগ্য। আমাকে স্পর্শ করো না। নাইলা মরিয়া হয়ে ধস্তাধস্তি করতে লাগল। সে ক্লার্ককে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু একজন নারী আর পুরুষের শক্তির পার্থক্যের কারণে তার পক্ষে পালানো অসম্ভব হয়ে পড়ল। ক্লার্কের হাত নাইলার পায়জামা ছিঁড়তে শুরু করল। সে বারবার বলছিল, নাইলা, চলো আমরা আবার নতুন করে শুরু করি, ঠিক আছে? আমি ওকে ভুলে যাব। আমার হৃদয় শুধু তুমিই আছো। তুমি পাগল হয়ে গেছ। আমাকে ছাড়ো। নাইলা ক্লার্কের বুকে চড় মারল। তার চোখে ছিল ঘৃণা আর বিরক্তি। ক্লার্ক জোর করে নাইলার ওই ঘৃণাপূর্ণ দৃষ্টিকে উপেক্ষা করল। সে নিজেকে বোঝাচ্ছিল যে সে তাদের বিয়ে বাঁচানোর চেষ্টা করছে। সে প্রমাণ করতে চেয়েছিল যে তাদের মধ্যে এখনও অনুভূতি বাকি আছে। তার হাত নাইলার উরুর দিকে এগিয়ে গেল। সে জোর করে নাইলার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। ক্লার্ক, তুমি যদি আমাকে ছোঁয়ার সাহস করো, তবে আমি তোমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করব। নাইলা দাঁতে দাঁত চেপে হুমকি দিল। এই চরম উত্তেজনার মুহূর্তে হঠাৎ ক্লার্কের ফোন বেজে উঠল। শান্ত বেডরুমে সেই তীক্ষ্ণ রিংটোনের শব্দ পরিবেশটা আরও বিষিয়ে দিল। ক্লার্ক প্রথমে সেটা উপেক্ষা করার চেষ্টা করল, কিন্তু ফোনটা বাজতেই থাকল। সে বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকাল। দেখল জর্ডিনের ফোন। নামটি দেখে নাইলা বিদ্রূপের হাসি হাসল। কি হলো, তোমার ছোট প্রেমিকা আবার ফোন করেছে? ও কি বলেছে ওর পেটে ব্যথা করছে, নাকি ওর আরও টাকা চাই? ক্লার্কের মুখ কালো হয়ে গেল। সে সাথে সাথেই নাইলাকে ছেড়ে দিল। ফোন তখনও বেজে যাচ্ছিল। সে ধরবে কি ধরবে না তা নিয়ে দ্বিধায় পড়ল। ধরো না কেন, ধরো, নাইলা ঠান্ডা গলায় বলল। সে তার ছেঁড়া পায়জামা ঠিক করে নিল। আমি দেখতে চাই তুমি যখন তোমার স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করছ, তখন তোমার প্রেমিকার এমন কি জরুরি কাজ পড়েছে। নাইলার কথায় ক্লার্কের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে রাগে ফোনটা কেটে দিল। নাইলা, তুমি যা ভাবছ তা নয়। বেরিয়ে যাও। নাইলা তার কথা থামিয়ে দিল। তার কণ্ঠে ছিল না কোনো মায়া। এখনই, এই মুহূর্তে বেরিয়ে যাও। ক্লার্ক বুঝতে পারল আজ রাতে সে আর সফল হবে না।
সে দীর্ঘশ্বাস নিল। শেষ একবার চেষ্টা করে বলল, নাইলা, আমাকে 3 দিন সময় দাও। আমি কথা দিচ্ছি এই 3 দিনের মধ্যে আমি নিশ্চিত করব জর্ডিন যেন কোনোদিন তোমার সামনে আর না আসে। তোমার কোনো প্রতিশ্রুতির আমার প্রয়োজন নেই। 3 দিন, শুধু 3 দিন, ক্লার্ক মরিয়া হয়ে বলল। যদি আমি না পারি, তবে তুমি যা খুশি তাই করো। এই বলে ক্লার্ক এক প্রকার হন্তদন্ত হয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেল। বিল্ডিং থেকে বের হওয়ার পর ক্লার্কের ফোন আবার বেজে উঠল। এবার সে স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোন ধরাল। ক্লার্ক, এখনই বাড়ি এসো, তার মা সিন্ডি অত্যন্ত আনন্দিত স্বরে বললেন। ক্লার্ক নিজের মুঠি শক্ত করল। সে দ্বিধায় ছিল, তবুও বলল, আমি আসছি। 20 মিনিট পর ক্লার্ক তার বাবা মায়ের বেভারলি হিলসের প্রাসাদে পৌঁছাল। গৃহকর্মী তাকে বসার ঘরে নিয়ে গেল। সে দেখল জর্ডিন আর তার মা সিন্ডি সোফায় বসে হাসাহাসি করছে। জর্ডিনকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। সে আলতো করে নিজের পেটে হাত বুলিয়ে সিন্ডিকে তার গর্ভাবস্থার অনুভূতির কথা বলছিল। সকালে খুব বমি বমি ভাব হয়, জর্ডিন বলছিল। কিন্তু আমি এই বাচ্চাটাকে নিয়ে খুব খুশি। এটা তো দারুণ ব্যাপার, মা, সিন্ডি খুব আন্তরিকভাবে উত্তর দিলেন। সামার পরিবারে আরও বাচ্চা হওয়া দরকার। ক্লার্ক, ছেলেকে দেখে সিন্ডি সাথে সাথেই উঠে দাঁড়ালেন। তুমি একদম ঠিক সময়ে এসেছ। আমি জর্ডিনের সাথে বাচ্চা হওয়ার ব্যাপারেই কথা বলছিলাম। ক্লার্ক তার সামনের এই দৃশ্যটা দেখল। তার চোখে মুখে ছিল স্পষ্ট ঘৃণা। এই মেয়েটিকে সে এখন আর সহ্যই করতে পারছিল না। মা, আমি তোমার সাথে একা কথা বলতে চাই, ক্লার্ক ঠান্ডা গলায় বলল। আমাকে এড়িয়ে যেও না ক্লার্ক, জর্ডিন নিজেই বলে উঠল। আমাদের এই বাচ্চার ব্যাপারে মন খুলে আলোচনা করা উচিত। বাচ্চা? ক্লার্ক তাচ্ছিল্য করে হাসল। আমি এই বাচ্চা চাই না। বসার ঘরে নিস্তব্ধতা নেমে এল। সিন্ডি আর জর্ডিন দুজনেই স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি মাত্র কি বললে? জর্ডিন ফিসফিস করে জিজ্ঞেস করল। তুমি ঠিকই শুনেছ, ক্লার্ক কোনো আবেগ ছাড়াই উত্তর দিল। ক্লার্ক, তুমি একই কথা বলছ? সিন্ডি রাগে ফেটে পড়লেন। এটা তোমার বংশের রক্ত, সামার পরিবারের সন্তান। আমি বলেছি, আমি এই বাচ্চা চাই না, ক্লার্ক আবার বলল। তার কণ্ঠস্বর ছিল অটল আর কঠোর। জর্ডিনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ক্লার্ক, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর আমাদের এই বাচ্চা। ভালোবাসা? ক্লার্ক বিদ্রূপ করল। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসতে, তবে আমি যখন আমার বিয়ে বাঁচানোর চেষ্টা করছিলাম তখন তুমি আমার স্ত্রীকে গিয়ে এভাবে হেনস্থা করতে না। কিন্তু তুমি বলেছিলে তুমিও আমাকে ভালোবাসো। জর্ডিন চিৎকার করে উঠল। তুমি বলেছিলে নাইলা তোমার কাছে কিছুই না। আমি মিথ্যা বলেছিলাম, ক্লার্ক সরাসরি বলল। তুমি যা শুনতে চেয়েছিলে আমি তাই বলেছিলাম। সিন্ডি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্লার্ক, তুমি এত পাষাণ হলে কি করে? তাছাড়া গুজব রটেছে যে তোমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। সামার পরিবারের সবাই এটা নিয়ে কানাকানি করছে। তুমি যদি এখন জর্ডিনকে বিয়ে করো, তবে সবার মুখ বন্ধ হয়ে যাবে। আমি ডিভোর্স দেব না, আর একে বিয়েও করব না। ক্লার্কের অবস্থান ছিল অনড়। মা, এ ব্যাপারে আর কোনো কথা হবে না। কিন্তু বাচ্চাটা? সিন্ডি প্রতিবাদ করলেন। কোনো বাচ্চা হবে না, ক্লার্ক দৃঢ়ভাবে বলল। সে দরজায় দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডের দিকে ফিরল। একে এখনই হাসপাতালে নিয়ে যাও। না, জর্ডিন মরিয়া হয়ে চিৎকার করে উঠল। ক্লার্ক, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি তোমার জন্য এত কিছু করেছি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সিকিউরিটি গার্ড তাকে ধরার জন্য এগিয়ে এল। জর্ডিন পাগলের মতো ছটফট করতে লাগল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। ক্লার্ক, সত্যি করে বলো, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছ? একদম সামান্য একটুও কি বাসনি? ক্লার্ক একটু থামল। সে ধীরে ধীরে জর্ডিনের দিকে ঘুরল। তার চোখ ছিল চরম উদাসীনতায় ভরা। তুমি কি কখনো কাউকে কোনো পতিতার প্রেমে পড়তে দেখেছ? এই কথাগুলো একটি ধারালো ছুরির মতো জর্ডিনের হৃদয় থাকা শেষ অবশিষ্ট মোহটুকুও চুরমার করে দিল। সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, আর বডিগার্ডরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে ক্লার্ক গম্ভীর মুখে পায়চারি করছিল। বডিগার্ডরা জর্ডিনকে ভেতরে নিয়ে যাওয়ার পর আধ ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু ডাক্তার এখনও ফিরে আসেননি। অবশেষে সাদা কোট পরা একজন মধ্যবয়স্ক ডাক্তার বেরিয়ে এলেন। তিনি মাস্ক খুলে ক্লার্ককে বললেন, মিস্টার সামার, আমি দুঃখিত, কিন্তু আমরা এই মহিলার গর্ভপাত করতে পারব না। আপনি কি বোঝাতে চাইছেন?
ক্লার্ক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। পরীক্ষায় দেখা গেছে যে এই মহিলার জরায়ুর দেয়াল অস্বাভাবিকভাবে পাতলা। জোরপূর্বক গর্ভপাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে, যা প্রাণঘাতী হওয়ার ঝুঁকি রাখে, ডাক্তার ব্যাখ্যা করলেন। আমরা সেই ঝুঁকি নিতে পারি না। ক্লার্কের মুখ আরও অন্ধকার হয়ে গেল। ডাক্তার বদলে ফেলুন। আমি সেরা ডাক্তার চাই। মিস্টার সামার, এটি ডাক্তারের দক্ষতার সমস্যা নয়। রোগীর শারীরিক অবস্থায় এটি করার অনুমতি দিচ্ছে না, ডাক্তার অনড় থাকলেন। এমন পরিস্থিতিতে কোনো দায়িত্বশীল ডাক্তার অস্ত্রোপচার করবেন না। ক্লার্ক প্রচণ্ড ক্ষুব্ধ হল, কিন্তু হাসপাতালে ঝামেলা করে কোনো লাভ হবে না জেনে সে একপাশে সরে গিয়ে তার স্টাফদের ফোন করল। লস অ্যাঞ্জেলেসের সেরা প্রাইভেট ক্লিনিকগুলোর সাথে যোগাযোগ করো। আমি চাই তারা এখনই একজন ডাক্তার পাঠাক। স্টাফরা দ্রুত রিপোর্ট করল, স্যার, আমি 3টি প্রাইভেট ক্লিনিকের সাথে কথা বলেছি। মেডিকেল রিপোর্ট দেখার পর তারা সবাই গর্ভপাত করতে অস্বীকার করেছে। আর আমরা এইমাত্র আপনার মায়ের, মিসেস সামার কাছ থেকে একটি ফোন পেয়েছি। ক্লার্ক ফোনটা শক্ত করে ধরাল। মা কি বলেছেন? তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যাতে প্রতি মুহূর্তের খবর তাকে জানানো হয়। আমি ইতিমধ্যে ওনাকে মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছি। 10 মিনিট পার হওয়ার আগেই ক্লার্কের ফোন বেজে উঠল। ক্লার্ক, তুমি যা করছো এখনই থামাও। ওপাশ থেকে তার মা সিন্ডির রাগান্বিত কণ্ঠস্বর ভেসে এল। ডাক্তার বলেছে অস্ত্রোপচার করা প্রাণঘাতী হতে পারে, আর তুমি এখনও জোর করছ? মা, আমি এটা সামলে নেব, ক্লার্ক ঠান্ডা গলায় উত্তর দিল। না। সিন্ডির গলা আরও কঠোর হল। আমি অনেক ভেবেছি। যেহেতু এই বাচ্চাটা ভাগ্যবান, তাই একে পৃথিবীতে আসতে দাও। জর্ডিনকে এখনই বাড়ি নিয়ে এসো এবং ওর ঠিকঠাক যত্ন নাও। পরের শনি ও রবিবার ক্লার্ক আর নাইলার সাথে দেখা করতে এল না। এতে নাইলা বরং অনেক বেশি স্বস্তি অনুভব করল। সে কাজের নথিপত্র পড়াশোনা করাই মন দিল। সে তার গবেষণার আইডিয়াগুলো গুছিয়ে নিয়ে নতুন সপ্তাহের জন্য প্রস্তুতি নিল। সে ঘণ্টার পর ঘণ্টা গবেষণাপত্র পড়ল এবং পরীক্ষামূলক পদ্ধতির বিস্তারিত নোট নিল। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সে নিজেকে কর্মঠ আর উদ্দেশ্যপূর্ণ মনে করল। সোমবার সকাল 8টায় নাইলা ঠিক সময়ে পার্ক ফার্মাসিউটিক্যালস এ পৌঁছাল। সে গবেষণা বিভাগে ঢোকার পরপরই হাইহিলের তীক্ষ্ণ শব্দ শুনতে পেল। ম্যানেজার জেনেভিভ হাতে একটি ফোল্ডার নিয়ে হনহন করে ল্যাবে ঢুকলেন। তার মুখ ছিল থমথমে। পুরো বিভাগের কর্মীরা তার রাগ অনুভব করতে পারল। সবাই কাজ থামিয়ে উদ্বেগের সাথে তার দিকে তাকিয়ে রইল। জেনেভিভের দৃষ্টি সরাসরি লুসিয়ার ওপর গিয়ে স্থির হল। লুসিয়া তখন ল্যাবের সরঞ্জাম গোছাচ্ছিল। লুসিয়া, এখনই আমার অফিসে এসো। এই কঠোর সুর সবাইকে স্তব্ধ করে দিল। জেনেভিভ সাধারণত কড়া ধাঁচের হলেও কখনো এতটা রুক্ষ গলায় কথা বলেননি। লুসিয়া চমকে উঠল। হাত থেকে টেস্ট টিউবটা প্রায় পড়েই যাচ্ছিল তার। মিস জেনেভিভ, কোনো সমস্যা হয়েছে কি? লুসিয়া নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। জেনেভিভ কোনো উত্তর না দিয়ে নিজের অফিসের দিকে হাঁটা দিলেন। সবার কৌতূহলী দৃষ্টির সামনে লুসিয়ার মুখ লাল হয়ে গেল। যখন তার চোখ নাইলার শান্ত চোখের ওপর পড়ল, সে এক অজানা জ্বালা অনুভব করল। অফিসে ঢোকার পর জেনেভিভ টেবিলের ওপর একটি মোটা ফাইল আছাড় দিয়ে রাখলেন। লুসিয়ার দিকে ইশারা করে বললেন, নিজের চোখেই এটা দেখে নাও। কাঁপা কাঁপা হাতে লুসিয়া ফাইলটি তুলল। যখন সে শিরোনাম দেখল, লুসিয়া চেনের পরীক্ষামূলক তথ্য জালিয়াতি সংক্রান্ত রিপোর্ট, মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা অসম্ভব। কে এটা করল? লুসিয়া তোতলাতে লাগল। তোমার আর কিছু বলার আছে? জেনেভিভ ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন। তুমি গবেষণার তথ্য জাল করেছ। তুমি কি বুঝতে পারছ তুমি কি করেছ? যে ওষুধের দায়িত্ব তোমার ওপর ছিল, সেটি বাজারে পৌঁছানোর পর কত মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ত তা কি জানো? লুসিয়া আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করল। মিস জেনেভিভ, আমি সব ব্যাখ্যা করতে পারব। কি ব্যাখ্যা করবে? জেনেভিভ তাকে থামিয়ে দিলেন। প্রথম দফার পরীক্ষায় ইঁদুরগুলোর লিভারের সমস্যা আর স্নায়বিক জটিলতা দেখা দিয়েছিল। অথচ তোমার রেকর্ডে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি সম্পূর্ণ চেপে গেছ। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সাথে এটার পার্থক্য কি? এই অভিযোগগুলো শোনার পর লুসিয়া প্রচণ্ড রাগ আর ঘৃণায় ফেটে পড়ল। সে নিশ্চিত হল যে নাইলাই নিশ্চয়ই তার বিরুদ্ধে রিপোর্ট করেছে। কারণ এই বিস্তারিত তথ্যে নাইলা ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। মিস জেনেভিভ, আমি স্বীকার করছি রেকর্ড রাখার সময় কিছু ভুল হতে পারে। কিন্তু তা মোটেও ইচ্ছাকৃত ছিল না,
লুসিয়া মিনতি করল, দয়া করে আমাকে একটি সুযোগ দিন। আমি কথা দিচ্ছি সব ডেটা নতুন করে সাজাব। কিন্তু জেনেভিভ ছিলেন অনড়। লুসিয়া, এ বিষয়ে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠিয়েছি। এখন তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আপাতত তুমি আর কোনো ল্যাবরেটরি কাজ করতে পারবে না। আপনি আমার সাথে এমন করতে পারেন না। লুসিয়া চিৎকার করে উঠল, আমার অনেক বিল বাকি, আমার টাকার দরকার। তথ্য জালিয়াতি করার আগেই তোমার এই কথা ভাবা উচিত ছিল, জেনেভিভ কঠোরভাবে বললেন। কিন্তু ডেডলাইন খুব কাছে ছিল। আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হতো। তোমার ওই অ্যাডজাস্টমেন্ট মানুষের প্রাণ কেড়ে নিতে পারত, জেনেভিভ বললেন। তোমার জিনিসপত্র গোছাও। লুসিয়া অফিস থেকে বের হয়ে এল। তার চেহারা রাগে বিকৃত হয়ে গিয়েছিল। সে সরাসরি নাইলার দিকে এগিয়ে গেল, যে তখনও নিজের ওয়ার্কবেঞ্চে কাগজপত্র গুছাচ্ছিল। কোনো কথা না বলে সে নাইলার গালে সজোরে একটি চড় কষিয়ে দিল। এই চড়টা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার শিক্ষা, লুসিয়া চিৎকার করে বলল। নাইলার বা গালে আঙুলের ছাপ বসে গেল এবং তার সাথে সাথেই ফুলে উঠল। ল্যাবের সবাই এই হঠাৎ আক্রমণে স্তব্ধ হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নাইলা চুপ করে বসে রইল না। সে চোখের পলকে লুসিয়ার চুল টেনে ধরল এবং পাল্টা এক প্রচণ্ড চড় মারল। এই চড়টা লুসিয়ার চড়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। লুসিয়া টাল সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যাওয়ার উপক্রম হল। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করল। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে যারা শুনেছ তারা অবশ্যই জানাবে। তাহলে দ্বিতীয় পর্বটা দিতে দেরি করব না। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।